দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প আশ্রয় এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। অযথা ভুল মন্তব্য করে বিব্রত করবেন না। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প আশ্রয়। 7তলা বিল্ডিংয়ের জানলা দিয়ে ডালহাউসি এলাকার স্কাইলাইন দেখছিল মনোজ। দিনটা মেঘলা, ঘোলা জলের মতো আকাশের রং। এত উঁচু থেকে রাস্তাঘাট, চলন্ত যানবাহন, হেঁটে যাওয়া মানুষজন সবই মনে হচ্ছে কবিতার প্রতীক, অস্পষ্ট। আজ সকাল থেকেই মনোজের মাথাটাও ভার মনে হচ্ছে। যন্ত্রণা নেই, তবে মাথা নিচের দিকে ঝোঁকালে কেমন যেন ভারী লাগছে। আর যেন তাই অফিসে এসে কাজ করতেও ভালো লাগছে না। কয়েকটা ফাইল নিয়ে নাড়াচাড়া করেই আবার সরিয়ে রাখল। হয়তো মাথা ধরার ফল গতকাল বেশ রাত অবধি আড্ডা আর গরুপাক খাওয়া দাওয়া। স্টেটস থেকে মাঝখানের ছুটি নিয়ে কয়েকদিন আগে কলকাতায় ল্যান্ড করেছে অরণি। আর এসেই মনোজের অফিসে ফোন। প্রথমে বেশ অবাক হয়েছিল মনোজ, গলাটা চিনতেই পারেনি। বছর 5 হলেও অরণি কাছাকাছি নেই। প্রথম দিকে ঘন ঘন চিঠিপত্রের আদান প্রদান থাকলেও ক্রমশ দূরত্ব সম্পর্কের গিঁটকে আলগা করে দিয়েছে। মধ্যিখানে তাও প্রায় 2 বছর আগে অরণি কয়েকদিনের জন্য এখানে এসেছিল বিয়ে করতে। মনোজের অফিসে নিমন্ত্রণ করতে এসেছিল, কিন্তু মনোজের সঙ্গে দেখা হয়নি। সে তখন অফিসে কাজে দিল্লি। ফিরে এসে টেবিলে কার্ড দেখে ব্যাপারটা বুঝেছিল। গতকাল অপ্রত্যাশিতভাবে ফোনটা পাওয়ার পর মনোজ বুঝতে পারেনি। কয়েক মুহূর্ত চুপ করেছিল। কে কথা বলছেন এটাও জিজ্ঞেস করতে হয়েছিল তাকে। আরে আমি রে, আমি অরণি। অরণি? আরে কি আশ্চর্য! কোথা থেকে? ডোভারল্যান্ড থেকে। মানে? মাসখানেকের ছুটি নিয়ে তোরা কে কেমন আছিস দেখতে এলাম। আজ সন্ধেবেলা বাড়িতে আয়, মনিকার সঙ্গে আলাপ করিয়ে দেব। আমার বউ রে, শালা চিঠি দিলে তো উত্তরও দিস না। চিঠি? আমাকে? আবার কাকে? তোর বউকে? বুকের মধ্যে আচমকাই একটা ধাক্কা খেলো মনোজ। সামলে নিয়ে বলল, একটা চিঠিও পাইনি, মাইরি বলছি। এখানকার পোস্টাল সার্ভিস ভেরি পুয়ার। এই দেশটা তো আর স্টেটস নয়। যাই হোক, আজ চলে আয় 7টা নাগাদ। আই উইল এক্সপেক্ট ইউ। ওকে? ওকে, যাব। গিয়েছিল মনোজ। অফিস থেকে বেরোতে একটু দেরি হলেও ঠিক সময় মতোই পৌঁছে গেল। ডোভারল্যান্ডে অরণিদের বাড়ি শেষ এসেছিল ওই বছর 5 আগেই। এতদিন পর হলেও বাড়িটা চিনতে অসুবিধে হলো না। গোলাপি রং, দোতলা বাড়ি, জানলার কাঁচ নীল। কলিং বেল টিপতেই যিনি দরজা খুলে দিলেন তিনি অরণির বাবা। আরে এসো এসো, অরণি সেই কখন থেকে তোমার জন্য বসে আছে। সিঁড়ির চাতালের কাছে পৌঁছে অনিশ্চিতভাবে দাঁড়াতেই বললেন, যাও, দোতলায় আছে। মনোজ লক্ষ্য করল 5 বছর অতিক্রান্ত হলেও সময়ের থাবা তেমনভাবে ভদ্রলোকের চেহারায় পড়েনি। সেই আগের মতোই দীর্ঘ, টান টান সুন্দর চেহারা। শুধু মাথার চুলগুলো সব পেকে গেছে। কেমন আছেন মেসোমশাই? সিঁড়িতে উঠতে উঠতে মনোজ জিজ্ঞেস করে। ওই আছি আর কি, রিটায়ার্ড ম্যান, আমাদের আর থাকা। মাসিমা? ওই একরকম, ওনার তো আবার আর্থারাইটিসের কষ্ট। তাই নাকি? বলার সঙ্গে সঙ্গেই সে অরণির মাকে দেখতে পেল। কথাবার্তা শুনে মনোজের গলার আওয়াজ বোধহয় চিনতে পেরেই দালানের শেষে একটা ঘর থেকে বেরিয়ে এলেন। মনোজকে দেখে ঘাড় নেড়ে বুঝিয়ে দিলেন যে চিনতে পেরেছেন। দোতলায় উঠেই সামনের ঘরের সোফায় কাত হয়ে অরণি বসেছিল। দেখেই লাফিয়ে উঠল, আয় আয় মনিকা, দেখো কে এসেছে। আজ দুপুরে যাকে ফোন করেছিলাম। বেশ ভালোই দেখতে অরণির বউকে।
লম্বা, উজ্জ্বল, ফর্সা, তীক্ষ্ণ নাক, স্বপ্নালু চোখ, মাথার চুল সচরাচর হয় না, অদ্ভুত কোঁকড়ানো, বয়কাট। সব মিলিয়ে একটা আধা দেশি আর একটা আধা বিদেশি ছাপ। মনোজকে দেখে বেশ আন্তরিকভাবেই হাসল। বসুন, আপনার গল্প প্রায়ই শুনি ওর কাছে। একা এলেন? মিসেসকে আনলেন না? বুকের মধ্যে আচমকা আবার ধাক্কা খায় মনোজ। চকিতে সামলে নিয়ে প্রশ্নটা এড়িয়ে অল্প হেসে নাটকীয়ভাবে সে নিজেকে বলতে শোনে, কিরে অরণি, বউটাকে দেখছি ভালোই বাগিয়েছিস। ইউ আর এ লাকি চ্যাম্প। স্পষ্টতই খুশিতে আরও উজ্জ্বল হয়ে ওঠে মনিকা। হেসে ওঠে, অরণিও হাসে। তারপর বলে, শালা, অন্যের বউ তোর কাছে তো বরাবরই সুন্দরী রে। তোকে আর আমি চিনি না, কিন্তু নিজের বউটাকে ঘরের মধ্যে চাবি দিয়ে এলি কেন? সঙ্গে আনতে পারলি না? বেশ একসঙ্গে 4 জনে আড্ডা দেওয়া যেত। তুই তো বিয়ে করলি আমি স্টেটসে যাওয়ার পর। আমি তবু একটা ইনভাইটেশন কার্ড তোর অফিসে টেবিলে রেখে আসতে পেরেছিলাম, তুই তো তাও পাঠাসনি। বিয়ে করে হানিমুন করে বউটাকে বাসি করে তারপর একটা চিঠি পাঠালি যে তুই বিয়ে করেছিস। বল, এটা কি বন্ধুর মতো কাজ হলো? মনিকা একটু চাপা গলায় বলল, আহ অরণি, কি আজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছো। মনোজ তাড়াতাড়ি হেসে বলল, ঠিক আছে ঠিক আছে। অরণিটা বরাবরই কিন্তু এরকম, কাকে কি বলতে হয় জানে না। দেখছি এতকাল স্টেটসে থেকেও কথা বলতে শেখেনি। সেই সব 7-5 ভেবেই তো বউকে আনিনি। কি উল্টোপাল্টা বলে দেবে। রসিকতাটা ধরতে পেরে ওরা দুজনেই গলা ফাটিয়ে হেসে উঠল। খানিক বাদেই বিদেশি সিগারেট অফার করলো অরণি। তারপর মনিকার দিকে তাকিয়ে বলল, যাও, টিয়ের অ্যারেঞ্জমেন্ট করো। আমরা ইন দি মেন টাইম দুজনের সুখ দুঃখের গল্প করে নিই। নিশ্চয়। মনিকা চলে গেল। গল্প স্বল্প বেশ অনেকক্ষণই চলল। ফস করে অরণি একবার জিজ্ঞেস করে বসল, আমাদের বয়স টয়স কত হলো রে মনোজ? ঠিক খেয়ালও থাকে না। কম হলো না রে। কত? তুই আমার থেকে 1 বছরের ছোট। আমার 38 চলছে, তুই নিশ্চয়ই 37। আমাদের দুইজনেরই বেশ লেট ম্যারেজ। 37-38 বছরকে তুই বেশি বয়স বলছিস? দূর, এখন আবার সব কিছু নতুন করে শুরু করা যায়। সত্যি? মনোজ খানিকক্ষণ চুপ করে সিগারেট টানল। অরণির এই কথাটার মধ্যে সে যেন এক গভীর অর্থ খুঁজে পেয়েছে। অরণি এবার বলল, স্টেটসে একবার চলে আয় মনোজ, দেখে যা কত আরামে আছি। বড়সড় চাকরি তো অনেক দিন করছিস, মাইনেও মনে হয় খারাপ পাস না। 2 সপ্তাহ ছুটি নিয়ে চলে আয় না, শুধু প্লেন ভাড়া তোর। ওখানকার থাকা খাওয়া এবং অন্যান্য জায়গায় বেড়ানোর খরচ আমার। কিরে, যাবি? আচ্ছা, তুই তো এখনও বেশ কয়েকদিন আছিস, ভেবে দেখবক্ষণ। মনিকা বেশ কিছুক্ষণ চা আর স্যান্ডউইচ রেখে গেছে। একটা স্যান্ডউইচ মুখে দেয় মনোজ। অরণি চায়ের কাপে চুমুক দিয়ে বলে, চলে আয় না। কলকাতায় কি করেছে তোরা ডে টু ডে লাইফ চালাস? এই কবছরে রাস্তাঘাটের যে হাল দেখছি। সেদিন দমদম এয়ারপোর্টে নেমে জানিস তো 1 ঘন্টার ওপর দুজনে দাঁড়িয়ে আছি, একটা ট্যাক্সি পাই না। সবাই বলে এখন রাস্তা জ্যাম, সাউথের দিকে যাব না। শেষ অবধি একজন রাজি হলো, তাও আবার তাকে এক্সট্রা 20 টাকা দিতে হলো। ক্যান ইউ ইম্যাজিন? একজন ট্রাফিক পুলিশকে বললাম, গ্রাহ্যই করল না। চায়ের কাপে ধীরে ধীরে চুমুক দিয়ে মনোজ অল্প হেসে বলল, আমার কাছে এসব নতুন কিছু নয়। যা, ওসব সাহেব মার্কা কথাবার্তা ছাড়তো। কলকাতা যে এরকম সে তো বিশ্বসূত্র সবাই জানে। তুই যখন এখানে রোজ থাকতি তখনও কি খুব ভালো ছিল? প্রায় ঘন্টা 3 গল্প করা আর ঘন ঘন সিগারেটে টানার পর উঠতে যাবে এমন সময় মনিকা এসে বলল, খেয়ে যেতে হবে। অরণির বাবা মাও নাকি তাই বলেছেন। অগত্যা আরও খানিকটা সময় লেগে গেল। খাওয়া দাওয়া সেরে রাস্তায় নেমে যখন ট্যাক্সি নিল মনোজ, তখন 10:30 বেজে গেছে। মনিকা দোতলায় ব্যালকনি থেকে বলল, এবার এলে মিসিসকে নিয়ে আসবেন, বুঝলেন? জানলার ধার থেকে সরে এসে
টেবিলের সামনে দাঁড়ালো মনোজ। কিছু ফাইল আগে থেকেই ছিল, আবার সকাল থেকে কিছু ফাইল এসে জমেছে। ময়লা ছেঁড়া স্মৃতির মতোই ধূসর ফাইল সব। খুলে পড়তে হবে প্রতারক ভাষা, নিজেকে লিখতেও হবে প্রতারক ভাষা। এভাবেই কত দিন, অনেক দিন। গতকালই তো অরণ্যের সঙ্গে বয়সের হিসাব হচ্ছিল। 38 চলছে তার। কম করে এখনও বছর 20 এই চাকরিই করতে হবে তাকে, কোনো পরিত্রাণ নেই। অবশ্য চাকরিটা আছে বলে এই সমাজে যাকে বলে একটা পজিশন আছে। এই চাকরি তাকে দিয়েছে দক্ষিণ কলকাতার অভিজাত পাড়ায় একটা ছিমছাম ফ্ল্যাট, গাড়ি। কিন্তু এসব পেয়েও কি সে সুখী? শান্তি এলো কি তার জীবনে? কোনো দিন আসবে? দিনের শেষে বাইরে কাজের পর ক্লান্ত মানুষেরা তাড়াহুড়ো করে তোড়জোড় চালায় বাড়ি ফেরার। প্রত্যেকেরই বাড়ি আছে, সংসার আছে, সন্তানের উষ্ণ সান্নিধ্য আছে। কিন্তু তার কি আছে? বিয়ে করেও, সংসার শুরু করেও বিবাগী সে। কার জন্য বাড়ি ফিরবে? গতকাল প্রসঙ্গটা অনেকবার উঠেছে অরণ্যের কথাবার্তায়, আর বরাবরই অস্বস্তি হয়েছে তার। ব্যক্তিগত সমস্যার কথা কাউকে বলে লাভ কি? চেম্বারের দরজা খুলে পিয়ন এসে দাঁড়ালো। ভুরু কুঁচকে তাকালো মনোজ। কিছু বলবে? একজন ভিজিটার এসেছেন স্যার। আজ আর কারোর সঙ্গে দেখা টাকা করা যাবে না, ভীষণ ব্যস্ত আমি, এক্ষুনি বেরিয়ে যাব। সত্যি সত্যি অ্যাটাজিটা নিয়ে প্রস্তুত হয় মনোজ। আচ্ছা স্যার। লিফটে নেমে এসে এদিক ওদিক তাকায়। সামনেই আছে গাড়িটা। এখন বিকেল 4টে। গাড়িতে উঠে বসে সে। ড্রাইভার ঠিক বুঝতে পারে না কোথায় যেতে হবে, তাই জিজ্ঞেস করে, পার্ক স্ট্রিটের মোড়ে নামিয়ে দাও। ভীষণ জ্যাম স্যার, কি একটা মিছিল বেরিয়েছে, সত্যিই ভীষণ জ্যাম। সারি সারি গাড়ি সামনে। আবহাওয়া সত্যি বিশ্রী আজ। সারা দিন আকাশের মুখ ঝুলে আছে, রোদের লেশ মাত্র নেই। বিকেলবেলাতেও শহরের কোথাও কোনো ঔজ্জ্বল্য নেই। পথচারীদের মুখেও যেন বিষণ্ণতা লেগে আছে। সবাই যেন রিমোট কন্ট্রোলে চালিত হয়ে যন্ত্রের মতো হাঁটছে, হাত মুখ নাড়ছে, ফিসফাস কথা বলছে সবাই। কারোরই যেন কোনো প্রাণ নেই, সজীবতা নেই। কি যেন বলছিল অরুণী, আমেরিকায় যেতে, ওখানে জীবনকে জীবনের মতো উপভোগ করা যায়। তাই যাবে কি? সঞ্চয় টাকা যা আছে, প্লেন ভাড়া কোনো ব্যাপার নয়। এখন সে একেবারে প্রায় মুক্ত, স্বাধীন, পিছুটানও নেই। 300 বছরের এই প্রাচীন শহরে আহত ইঁদুরের মতো মুখে রক্ত তুলে বেঁচে থেকে আর কি হবে? যদি এখনই চাকরি থেকে ইচ্ছাকৃত অবসর নেয়, তাহলে সরকারি তহবিল থেকে প্রায় 1.5 লাখ টাকা পাবে। তারপর যদি ভিসা ম্যানেজ করা যায়, তাহলে ইংল্যান্ড, ফ্রান্স বা আমেরিকায় যে কোনো জায়গাতেই যেতে অসুবিধে কোথায়? চাকরি নাকি বিদেশে পেতে অসুবিধে হয় না। কিন্তু সত্যি কি সে যেতে পারবে? সত্যি কি তার কোনো পিছুটান নেই? এই কয়েক মাসের নিঃসঙ্গতায় সে কি একবারও মনে মনে চায়নি বনশ্রী ফিরে আসুক? সমস্যাটা নিয়ে অনেক ভেবেছে মনোজ। যখন প্রচণ্ড অশান্তির মধ্যে দিয়ে, মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিনগুলো কাটছে, বিনিদ্র রাতগুলো কাটছে, তখন প্রায় প্রতিটি মুহূর্তে সে নিজের জীবনের বিশ্রী অভিজ্ঞতাগুলো চিরে চিরে বিশ্লেষণ করতে চেয়েছে। এরকমও তো হতে পারে যে সে তার মতো করে সমস্ত কিছু দেখছে, ফলে নিজের দোষ ত্রুটিগুলো হয়তো তার নিজের কাছে ধরাই পড়ছে না, এবং সে কারণেই সে কিছুটা অনেক ভেবেছে। নিজেকে দর্শকের আসনে বসিয়ে নিরপেক্ষভাবে সব কিছু বিচার করতে চেয়েছে। কিন্তু না, বারবার তার মনে হয়েছে বনশ্রীর সঙ্গে এই যে তার মতের অমিল, দৈনন্দিন জীবনের খুব তুচ্ছ ব্যাপার নিয়েও তর্কাতর্কি, এসবের কারণ বনশ্রীর অদ্ভুত এবং অপরিণত মানসিকতা। ব্যাপারটা সে প্রথমে উপলব্ধি করে বিয়ের প্রায় 6 মাস পর, পুজোর সময়। বোনাসের টাকাটা হাতে পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর সে। অফিস থেকে বাড়িতে ফিরেই বউকে প্রস্তাব দিল, চলো আজ মার্কেটিংয়ে বেরোবো, খুব দামি একটা শাড়ি কিনে দেবো তোমাকে। সত্যি? বনশ্রী উত্তরে বলল, হ্যাঁ চলো। তাহলে মাকে একটা ফোন করে দিই। মাকে? কেন?
মা সঙ্গে থাকলে খুব সুবিধে হয়। ওনার মতন শাড়ি আমি পছন্দ করতেই পারবো না। আর তাছাড়া আমার শাড়ি এ যাবৎকাল সব পছন্দ মাই করে এসেছে। আমার নিজের পছন্দে কোনোদিনই কিছু কিনতে পারি না। গম্ভীর হয়ে যায় মনোজ। একটু আগেকারের আবেগ উচ্ছ্বাস সব যেন লোডশেডিং হওয়ার মতো নিভে যায় দপ করে। নিজেকে সামলে নেওয়ার জন্য একটা সিগারেট ধরিয়ে সে বলে, বিয়ের আগে না হয় তোমার মা সব পছন্দ করে দিতেন, কিন্তু বিয়ের পরে তো আর সেরকম হওয়া উচিত নয়। এবার থেকে আমিই না হয় পছন্দ করে দেব তোমায় সব কিছু। হ্যাঁ, ছেলেরা আবার শাড়ি কিনতে পারে নাকি? আমার বাবা বলেন এরকম, চেষ্টা যেই ছেলে করবে সেই ছেলে বোকা। এরকম কথার পর সেদিন আর মার্কেটিং করা হয়নি মনোজের। অফিসের কি একটা জরুরি কাজ মনে পড়ে গিয়েছিল তার। বনশ্রীকে সে পুজোর বাজারে টাকা ধরে দেয় পরে। বনশ্রীর এই অদ্ভুত মাতৃনির্ভরতা ক্রমশ তার কাছে বিশেষভাবে পীড়াদায়ক হয়ে ওঠে। প্রায় প্রতিদিনই দুপুরবেলা বনশ্রী নিজের বাড়িতে মায়ের কাছে চলে যেত। মনোজ অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর তার নাকি খুবই ফাঁকা ফাঁকা একা লাগে। বাপের বাড়ি তো আর বেশি দূর নয়, পার্ক সার্কাস। অনেক বোঝাতে চেয়েছে সে, হোক না দূরত্ব কম, তবু বিয়ের পর নিজের ঘর বাড়ি ফাঁকা রেখে কেনই বা প্রায় প্রতিদিন মায়ের কাছে যেতে হবে তাকে? তার থেকে দুপুরে কিছু পড়াশোনা করো, হাতের কাজ করো, কিংবা নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট করো। আর যদি কোনো স্কুলে চাকরি করতে চাও তাও করতে পারো, চেষ্টা করো সেই ব্যাপারে। কিন্তু কোনো পরামর্শই মনোপুত হয় না বনশ্রীর। তার পড়তে ভালো লাগে না, হাতের কাজ করতেও ভালো লাগে না, একা একা কিছুই ভালো লাগে না। সুতরাং নিঃসঙ্গ দুপুর ও বিকেলগুলো সে মায়ের কাছেই কাটিয়ে আসে। যদি সেখানেই সীমাবদ্ধ থাকতো ব্যাপারটা তাও না হয় হতো, কিন্তু এর থেকেও বাড়াবাড়ি শুরু হলো। প্রায় প্রতিদিনই অফিস থেকে সন্ধ্যের পর কোয়ার্টারে ফিরে মনোজকে দেখতে হয় দরজায় তালা ঝুলছে। তখনও ফেরেনি বনশ্রী। ডুপ্লিকেট চাবির ব্যবস্থা করতেই হয় মনোজকে। এবং একদিন ব্যাপারটা চূড়ান্ত পর্যায়ে গেল। নিজেই দরজা খুলে প্রচণ্ড বিরক্তি নিয়ে সে নিজেই এক কাপ কফি করার কথা ভাবছে। তুমি বলছো? ওধার থেকে বনশ্রীর বেশ উচ্ছ্বসিত গলা। হ্যাঁ। খুব রাগ করেছো মনে হচ্ছে। প্লিজ রাগ করো না। শোনো না, সেই আমার ফুলদিকে মনে আছে? কে? ফুলদি গো, আমাদের বিয়ের দিন রেজিস্ট্রি অফিসে গিয়ে তোমার সঙ্গে খুব ইয়ার্কি মারছিল। আমার মাসিমার মেয়ে। ফুলদি আর ওর হাজবেন্ড আজ বিকেলেই পুনে থেকে কলকাতায় এসেছে, আমাদের বাড়ি উঠেছে। তো আজ সবাই মিলে ডিনার সারবো, তুমিও চলে এসো। ওয়েট করছে সবাই। আমার শরীর খারাপ লাগছে, যেতে পারবো না। যা, সকালে তো সেরকম কিছু মনে হলো না। প্লিজ এসো না, না এলে কি ভাববে বলো তো সবাই। তুমি যেতে পারো, আমি যাব না। আচ্ছা, মা তোমার সঙ্গে কথা বলবে। বিরক্তির সঙ্গে ফোনটা ধরে থাকতে হয় তাকে। কে? মনোজ বলছো? হ্যাঁ। উত্তরটা দিয়েই প্রশ্নটা অবাস্তবের মতো মনে হয় তার। বনু কি বলছে? তোমার শরীর খারাপ, আসতে পারবে না? না। ঠিক আছে, শরীর খারাপ থাকলে এসো না, কিন্তু বনু আজ একটু আমাদের সঙ্গে বেরোবে, বুঝেছ? আজ রাতে আর ফিরতে পারবে না, আগামীকাল ফিরবে। আর কথা বাড়ায়নি মনোজ, রিসিভার নামিয়ে রেখেছিল। রাগটা তার বনশ্রীর ওপর। না, আজ ফিরবে না বলে নয়, অনেক দিন পর আত্মীয়র দেখা পেয়েছে, আজ একটু সবাই মিলে থাকতেই পারে। কিন্তু সে তার শরীর খারাপ বলার সত্ত্বেও বনশ্রী তেমন কোনো কৌতূহল বা উদ্বেগ প্রকাশ করল না, অবিশ্বাসই করল। এতটা ঠিক নয়, বেশি হচ্ছে। মনোজের হঠাৎ মনে হলো স্বাধীনতার সুযোগ যেন খুব বেশিই নিচ্ছে বনশ্রী। যৌথ জীবনে ন্যূনতম এটিকেটগুলোও মানছে না। পরের দিন বনশ্রী ফেরার সঙ্গে সঙ্গেই মনোজ প্রসঙ্গটা তুলতে চাইল। শোনো, একটা কথা তোমায় অনেক দিন ধরেই বলবো ভাবছিলাম। কি কথা? ড্রেসিং টেবিলে আয়নায় নিজেকে দেখতে দেখতে বনশ্রী জিজ্ঞাসা। অফিস থেকে খেটে খুঁটে বাড়ি ফেরার পর কোনো হাজব্যান্ডেরই কিন্তু তালা খুলে বাড়ি ঢুকতে ভালো লাগে না। ওরকম বেঁকিয়ে বলছো কেন? মাঝে মাঝে একটু অসুবিধে তো হতেই পারে।
না, প্রায়ই দুপুরে তোমার বেরিয়ে যাওয়া চলবে না। একা লাগলেও একা থাকা অভ্যাস করতে হবে। অনেকেই ওরকম থাকতে হয়। তা বলে তুমি রোজ রোজ বাপের বাড়িতে গিয়ে বসে থাকবে, এটা আমার একেবারে মনোপুত নয়। তোমার মন রেখে যে সবসময় চলতে হবে এরকম কোনো মানে নেই। আমার যখন যেখানে খুশি যাব। তুমি আমার উপরে ফরমানদারি করছো নাকি? আমি সব পারি, আমি তোমার হাজবেন্ড। তাই নাকি? হাজবেন্ড হলেই বুঝি যা ইচ্ছে শাসন করা যায়? আসলে তুমি ভীষণ গোঁড়া, বাইরে যতই আধুনিকতা দেখাও না কেন। আমি গোঁড়া? আর তুমি কি বিয়ে করার পরও মায়ের কথায় ওঠো বসো? কচি খুকি নাকি? শাড়ি চয়েস করতেও এখনো তোমার মাকে দরকার হয়। কেন, তোমার নিজের কোনো ব্যক্তিত্ব নেই? তাহলে বিয়ে করেছিলে কেন? মায়ের কোলে দুধের বোতল নিয়ে শুয়ে থাকতে পারতে। ইনসাল্টিং কথাবার্তা বলবে না। শেষ কথা আমি বলে দিলাম, কাল দুপুর থেকে বেরোনো বন্ধ। আচ্ছা, দেখা যাবে বলে মেঝেই দুমদাম শব্দ করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল বনশ্রী। শুধু তাই নয়, সেদিন রাতেও কিছু খেলো না এবং এক বিছানায় না শুয়ে পাশের ঘরে শুল। খাটটাকে সেদিন বিশাল এক প্রান্ত বলে মনে হয়েছিল মনোজের। বনশ্রীর ব্যবহারে সে স্তম্ভিত হয়ে গেছে। সারা রাত তারও ঘুম এলো না। পরের দিন বেলা করে ঘুম থেকে উঠে স্নান সেরেই মনোজ অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ল। একটা রেস্তোরাঁতে চা খেতে খেতে তার মনে হলো, সকাল থেকে বনশ্রী এক কাপ চা করে দেওয়া তো দূরে থাক, একটা কথা অবধি বলেনি। সন্ধেবেলা মনের মধ্যে একটা চাপা টেনশন নিয়ে বাড়ি ফিরে এসে দেখল দরজায় তালা। তার মানে বনশ্রী তার নিষেধকে কোনো পাত্তাই দিল না, উপরন্তু তার দিকে ছুড়ে দিল একটা কঠিন চ্যালেঞ্জ। কোনো খবর নেবার চেষ্টা করেনি সে বনশ্রীর। নিজের গো নিয়ে বসে থাকলো বাপের বাড়ি। একদিন বিকেলে মনোজের অফিসে ফোন বেজে উঠল। হ্যালো, আমি বলছি, আজ আমাকে নিতে আসবে একটু? ভুরু কুঁচকে খানিকক্ষণ ভেবে নিল মনোজ। তারপর খুব গম্ভীর গলায় বলল, কেন, হঠাৎ খুব একটা খারাপ আছো নাকি? নিতে আসবে একটু? প্রশ্ন এড়িয়ে গিয়ে একই প্রশ্নের পুনরাবৃত্তি। সময় নেই, দরকার মনে করলে নিজেই আসো, ডুপ্লিকেট চাবি তো তোমার ব্যাগেই থাকে। ফোনটা রেখে দিয়েছিল। চুম্বক টানেই যেন মনোজ সেদিন বাড়ি ফিরল বেশ তাড়াতাড়ি। দরজার দিকে তাকিয়ে তার বুকটা ধড়াস করে উঠল। তালা খোলা, ভেতর থেকে বন্ধ দরজা। কলিং বেল টিপতে দরজা খুলে দিল বনশ্রী। একটু যেন লাজুক ভঙ্গিতে তাকালো। খানিক পরেই নিয়ে এলো চা, প্লেটে ভালো বিস্কুট। সেই বিয়ের পর প্রথম কয়েকটা দিনের মতোই লাগলো দিনটা। চায়ের কাপ টেবিলে রাখার সঙ্গে সঙ্গেই মনোজ একটা হ্যাঁচকা টানে বনশ্রীকে টেনে নিল নিজের দিকে। তারপর আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো তার ঘাড়, গলা, বুক। পরপর কয়েকদিন খারাপ কাটল না। একদিন ছুটি নিয়ে মনোজ বউকে নিয়ে একটা সিনেমা দেখল। তারপর ফেরার মুখে খানদানি হোটেলে ডিনার। যেন পল বেয়ে গড়িয়ে নামছিল স্রোত। গলগল করে কথা বলছিল দুজনে, যেন অতীতের তেতো বিস্বাদ দিনগুলোকে ভুলে আবার ওরা দুজন দুজনকে ঘিরে বাঁচতে চাইছে। একদিন রাতে ঘনিষ্ঠ হবার মুহূর্তে মনোজ বনশ্রীকে জানালো তার ইচ্ছের কথা। আর অপেক্ষা করা ঠিক নয়, বয়স বেড়ে যাচ্ছে দুজনেরই। এবার মনোজ বাবা হতে চায়। তার নিবিড় আলিঙ্গন থেকে যেন চাবুকের মতো ছিটকে বেরিয়ে এলো বনশ্রী। না না, এত তাড়াতাড়ি নয়। বিবাহিত জীবনের স্বাদ আরও কিছুদিন নির্ভেজাল নির্ঝঞ্ঝাট উপভোগ করতে চায় সে। এটা মনোজকে মেনে নিতেই হবে। এত তাড়াতাড়ি ওইসব ঝক্কি অসম্ভব। কিংকর্তব্য বিমূঢ় মনোজ জিজ্ঞেস করে, এটা কি বলছো তুমি? সন্তান মানে ঝামেলা? বহুক্ষণ যুক্তি দিয়ে বোঝালেও বনশ্রী বুঝতে চায় না। শেষকালে ফস করে বলে বসে, ঠিক আছে, আমাকে মায়ের সঙ্গে একটু আলোচনা করতে দাও। কথাটা শুনেই মনোজের মাথায় রক্ত চড়ে যায়। সন্তান তারা আনবে কি আনবে না এ ব্যাপারে তাদের যৌথ সিদ্ধান্তই যথেষ্ট। এই ব্যাপারে আবার অন্য কারোর সঙ্গে আলোচনা করতে হবে? এরকম অদ্ভুত কথা কে কবে শুনেছে? এসব কি বলছে বনশ্রী? সত্যিই বুঝতে পারে না মনোজ। চিবিয়ে চিবিয়ে সে বলে, তোমার মা যদি এখনও তোমার অভিভাবক থাকেন
তাহলে আমার সঙ্গে থাকার কোনো প্রয়োজন আমি দেখি না। কাল ভোরবেলায় তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, তোমার মায়ের কাছে গিয়ে থাকবে, আর কোনো দিন এ মুখো হবে না। কি, আমাকে এইভাবে অপমান করলে? নিজের স্ত্রীকে এখনো সম্মান দিতে শেখনি? এবার সত্যি সত্যি মেজাজ হারিয়ে ফেলে মনোজ। সে বনশ্রীর দিকে এগিয়ে গিয়ে তার কোমল গালে পরপর দুটো চর কষায় সপাটে। ফর্সা গাল রক্তিম আকার নেয়, যেন নিজের অজান্তেই ঘটনাটা ঘটিয়ে ফেলে মনোজ। বনশ্রী বোধহয় এতটাও কল্পনা করেনি। কয়েক মুহূর্ত পাথরের মতো নিশ্চল দাঁড়িয়ে থাকে সে। তার দুগাল বেয়ে নিঃশব্দে জল বেয়ে এঁকে বেঁকে গড়িয়ে পড়ে। তুমি তুমি আমাকে মারলে? অস্ফুটে বলে বনশ্রী। এত বড় সাহস তোমার? তুমি আমার স্ট্যাটাস জানো? এই মুহূর্তে আমি বেরিয়ে যাব বাড়ি থেকে। আমি আর থাকবো না তোমার সঙ্গে। একটা অসভ্য লোক কোথাকার, কিছুতেই থাকবো না তোমার সঙ্গে। কাঁদতে কাঁদতে পাশের ঘরে গিয়ে সুটকেস গোছাতে থাকে সে। আলমারি এবং আলনা থেকে শাড়ি, জামা, অন্যান্য টুকিটাকি তীব্র রাগে এলোমেলোভাবে ছুঁড়ে ফেলতে থাকে। মনোজ বুঝতে পারে তাদের এই এতল বেতল সম্পর্কের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে তারা। খাদের ধারে এসে দাঁড়িয়েছে। একটু পরেই সুটকেস হাতে বাড়ি থেকে বেরিয়ে যায় বনশ্রী। ঘড়িতে তখন রাত 10:30। মনোজ কোনো রকম বাধা দেবার চেষ্টাই করে না। বিছানায় চোখ বুজে শুয়ে শুয়ে এসে নিশ্চিন্ত হয় যে একটা ট্যাক্সি বনশ্রী ঠিক পেয়ে যাবে এবং কোনো রকম রিস্ক ছাড়াই বাপের বাড়িতে গিয়েই উঠবে। নির্দেশ মতো ড্রাইভার অনেকক্ষণ মনোজকে নামিয়ে দিয়ে গেছে পার্ক স্ট্রিটের মোড়ে। আনমোনা মনোজ নিজেকে একটা বুক স্টলের সামনে দাঁড়িয়ে ম্যাগাজিনের পাতা উল্টাতে দেখল। কোথায় যেন সে পড়েছিল আবহাওয়ার সঙ্গে মেজাজের একটা অদৃশ্য যোগাযোগ আছে। সারাদিন আকাশ গুম হয়ে থাকায় তার মনও যেন ভার হয়ে আছে। অতীতের সব তিক্ত স্মৃতি সব বুড়বুড়ি কাটছে। ভীষণ একা আর অসহায় লাগছে। একটা সাজানো জীবন চেয়েছিল সে, পরিবর্তে পেয়েছে একটা ফাটা ভাঙা বিশৃঙ্খল জীবন। এই মুহূর্তে সে কি করবে জানে না। অরণ্যের বাড়ি যাবে, কাটিয়ে আসবে কিছুক্ষণ, কিন্তু মনে পড়ে গেল আজ থাকবে না অরণ্যীরা, কোথায় যেন বেরোবে। আবহাওয়ার মালিন্য থাকলেও পার্ক স্ট্রিট কিন্তু প্রতিদিনকার মতোই নিজস্ব বিভায় উজ্জ্বল। দোকানপাট, অভিজাত রেস্তোরাঁ, বারগুলিও ঝলমল করছে আলোয়, যেন হাতছানি দিয়ে ডাকছে। সামনের এক বারের দরজা সামান্য খুলে গেল। বাইরে বেরিয়ে এলো মার্কিনী উপন্যাসের চরিত্রের মতো এক উজ্জ্বল যুবক আর যুবতী। সপ্রতিভ ভঙ্গিতে ফুটপাতের ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাড়িতে উঠে গেল তারা। বাড়ির ভেতরকার ঠান্ডা হাওয়া এক ঝলক ছুঁয়ে গেল মনোজকে। লম্বা পা ফেলে সে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। তার দীপ্ত হাঁটার ভঙ্গিতে উদ্দীপনা বেয়ারা সচমকে উঠে দাঁড়িয়ে স্যালুট দিল। ভেতরে চাপা গুঞ্জন, তবে এখনও মজলিস তেমনভাবে জমে ওঠেনি। অধিকাংশ টেবিলেই ফাঁকা। সিগারেটের ধোঁয়া কুয়াশার মতো জমে আছে আলোগুলোর নিচে। ডিম লাইটের মৃদু আলোয় অলৌকিক লাগছে মনোজের মনে হয় হঠাৎই যেন সে সমুদ্রের ভাসমান কোনো জাহাজের কেবিনে ঢুকে পড়েছে। কোণের দিকে একটা ফাঁকা টেবিল দেখে সে বসে পড়ে। খানিক পরেই সুবেশ অ্যাটেন্ডেন্ট নোটবুক নিয়ে এগিয়ে আসে অর্ডার নেওয়ার জন্য। বেয়ারায় এসে দিয়ে গেলে কয়েকটা কাজও তুলে নিয়ে গ্লাসে চুমুক দিতে দিতে মনোজ চারপাশে তাকায়। নিজেদের নিয়েই মশগুল তারা, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, শুধু ভালো করে তাকায় সে। বিপরীত দিকে একটা টেবিলে একজন মহিলা বসে আছেন, একা। কারোর অপেক্ষা এরকম পরিবেশে একা একজন মেয়ে, একটু অবাকই লাগে তার। বেশ কৌতূহল নিয়েই তাকায় মনোজ, মেয়েটিও তাকায়। সেই তাকানোর মধ্যে কিসের যেন একটা ইঙ্গিত। সাজটা বেশ উগ্র, স্লিভলেস ব্লাউজে কাঁধ আর হাড়ে অনাবৃত অংশ চকচক করছে। একটা আলগা চটকও যেন ছড়িয়ে আছে মেয়েটির মুখে। যেন মনোজের কৌতূহলী দৃষ্টির সামনেই মেয়েটি অস্বস্তিতে একটু নড়ে চড়ে বসল, গুছিয়ে নিতে চাইল শাড়ির আঁচল। আর সেই মুহূর্তে ওর নিটোল বুকের ঘনত্ব বুঝে নিতে অসুবিধা হলো না মনোজের। মাথা যেন আরো ভারী হয়ে আসছে, দৃষ্টিও ঝাপসা। শরীরের মধ্যে যেন কিসের টান অনুভব করে সে।
হঠাৎই মনে পড়ে বনশ্রীর চলে যাওয়ার পর থেকে আজ 4 মাস তার শরীর উপসে আছে। একটা নারী শরীর নিজের মতো করে নাড়াচাড়া করার ইচ্ছেটা যেন হঠাৎই চাড়া দিয়ে ওঠে তার ভেতর। বিল মিটিয়ে দিয়ে এসে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায়। কথা বলছে না মেয়েটি, কিন্তু ওর ঠোঁটের কোণে প্রচ্ছন্ন একটি হাসি, আর কথা বলছে চোখ দুটি। ইয়েস, চাপা গলায় বলে মনোজ। উড ইউ লাইক টু গো? অদ্ভুত ভঙ্গি করে হাসে মেয়েটি। তারপর শরীরে ঢেউ তুলে নির্বাক উঠে দাঁড়ায়। নিঃশব্দে মনোজের পেছন পেছন বেরিয়ে আসে। কোন দিকে যাওয়া যায়? যেদিকে নিয়ে যাবেন। গাঢ় লিপস্টিক ঠোঁটে, মনে হলো রক্ত জমাট বেঁধে ফুলে আছে। কোথায় তোলা যায় একে? ফাঁকা বাড়িতে? কিন্তু পাড়ার কেউ যদি দেখে ফেলে? গলির মোড়ে যে ক্লাবটা আছে সেখানকার বোম্বেটে মার্কা ছোকরাগুলো কিন্তু তাকে দেখিয়ে সিগারেট লোকায়, সম্মান দেয় তাকে অসম্ভব। কোনো পার্কে টার্কে গিয়ে বসা যাক? অনিশ্চিতভাবে প্রস্তাব দেয় সে। যা করার তাড়াতাড়ি করুন, গঙ্গার ঘাটেই চলুন না, নৌকোয়। চাপা হাই তোলে মেয়েটি। মনোজ তার মুখের গহ্বর স্পষ্ট দেখতে পায়। দাঁতগুলো কি নোংরা, কালো ছোপ। তীব্র বিতৃষ্ণায় কুঁকড়ে যায় মনোজ। ট্যাক্সি ফ্যাক্সি যা হয় একটা ডাকুন না। কথাটা বলেই তার অপেক্ষা না করে মেয়েটি নিজেই হাত তুলে একটা চলন্ত ট্যাক্সিকে দাঁড় করায়। উঠে বসে। সুতরাং মনোজকেও উঠে বসতে হয়। ট্যাক্সি ড্রাইভারের জিজ্ঞাসায় মনোজ নিজেকে অস্পষ্টভাবে বলতে শোনে, আউটরাম ঘাট। সন্ধে পুরোপুরি নেমে এসেছে। রাস্তার এবং দোকানের আলোর সারি চোখের সামনে দিয়ে সরে যাচ্ছে দ্রুত। কুয়াশা আর ধোঁয়ার বিধুর হয়ে আছে চারিদিক। কিছুই স্পষ্ট করে চোখে পড়ে না। ট্যাক্সির অন্ধকারে মেয়েটি ঘন হয়ে সরে আসে তার দিকে। একটা হাত হঠাৎ তুলে দেয় মনোজের উরুর ওপরে। চমকে ওঠে মনোজ। প্রতিক্রিয়াস্বরূপ হাতটাকে ঠেলে সরিয়ে দেয়। বুঝতে পারে মেয়েটি অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। মনোজ হঠাৎই অনুভব করে বারে মেয়েটিকে দেখে সেই উত্তেজনা যেন আর নেই, বরং সে যেন এই মুহূর্তে পালিয়ে যেতে চাইছে ওর থেকে। আবার মেয়েটির হাত এঁকে বেঁকে উঠে আসছে তার বুকে, ধীরে ধীরে নেমে যাচ্ছে তার নাভির দিকে। মনোজের মনে হয় একটা সাপ কিলবিল করছে তার শরীরে। গঙ্গার কাছাকাছি ট্যাক্সিটা পৌঁছে যায়। এক ঝটকায় মনোজ হাতটা সরিয়ে দেয়। তারপর ট্যাক্সি থামিয়ে তাড়াতাড়ি নেমে পড়ে। ট্যাক্সি ভাড়া মিটিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করে, কত দিতে হবে? স্পষ্টতই এবার অবাক হয় মেয়েটি। নৌকায় যাবেন না? কত দিতে হবে? কঠিন গলায় আবার জিজ্ঞেস করে মনোজ। 20 দিন তাহলে, হতাশ গলায় বলে মেয়েটি। পার্সটা হাতে ধরাই ছিল। একটা 20 টাকার নোট বাড়িয়ে দেয়। শরীরটা হঠাৎই যেন খারাপ লাগছে। একটু বমি হয়ে গেলে ভালো হতো কি? ফুটপাত ধরে এলোমেলো পা চালায় সে। রেলিংয়ের ওপারে একটু এগোলেই বিশাল ঘোলা জলরাশির বিস্তার। জাহাজের আলোগুলো তার কোনো নগরীর আলো মনে হয়। ঠান্ডা মৃদু হাওয়া, সেই হাওয়ায় শরীরটা একটু যেন হালকা লাগে। ফুটপাতে একটা বেলুনওয়ালাকে ঘিরে অনেক বাচ্চা আর মায়েদের ভিড়। বেলুনের কুমড়ো পটাশ বিক্রি করছে লোকটা। একটা কুমড়ো পটাশ শূন্যে ছুঁড়ে দিচ্ছে। ঘুরপাক খেতে খেতে তা আবার নেমে আসছে নিচে। মনোজ কি ভেবে দাঁড়িয়ে পড়ে সেখানে। বেলুনগুলোকে ঘিরে বাচ্চাদের এই চাঞ্চল্য উচ্ছ্বাস তার দেখতে ভালো লাগে। মা, আমাকে একটা কিনে দাও। দেবদূতের মতো একটা বাচ্চা তার মায়ের কাছে আবদার করে। রোজই তো কিনে দিই, পেলেই তো এক্ষুনি ফাটিয়ে ফেলবি। আজ থাক। না, আজও একটা কিনবো। বায়না করতে থাকে বাচ্চাটা। মনোজ এগিয়ে যায়। পকেট থেকে খুচরো পয়সা বের করে একটা বেলুন কিনে বাচ্চাটার দিকে বাড়িয়ে ধরে। একবার বেলুনটার দিকে আর একবার মনোজের মুখের দিকে তাকায় বাচ্চাটা। তারপর মায়ের দিকে তাকায়। মিষ্টি চেহারার একজন যুবতী। বেশ অস্বস্তিতে পড়েছে ভদ্রমহিলা।
মনোজের দিকে তাকিয়ে অল্প হেসে বাচ্চাটাকে বলে, আচ্ছা উনি যখন দিচ্ছেন নাও না, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ, বেলুনটা নিয়ে কাঁপা কাঁপা স্বরে বাচ্চাটা বলে। মনোজ হাঁটতে থাকে, হাঁটতেই থাকে। হঠাৎ আবার খুব হালকা লাগছে, মাথার ভারবোধও কম মনে হচ্ছে। সে ভাবে, অরণি বলছিল স্টেটসে চলে যেতে। না, সে কোথাও যাবে না, সে এখানেই পড়ে থাকবে, তার এই অতি চেনা শহরে। হঠাৎ তার উপলব্ধি হয় যে একটা সুখী উপদ্রবহীন সংসারের জন্য সে ভেতরে ভেতরে তিশাতুর হয়ে আছে। সংসার ছাড়া তার পরিত্রাণ নেই। সংসারের ঘর বাঁধা ঘেরাটোপি তার একমাত্র আশ্রয়। হাঁটতে হাঁটতে মনোজ ঠিক করে ফেলে সে বনশ্রীর কাছেই ফিরে যাবে। শেষ একবার চেষ্টা করে দেখবে, তার সামনে নতজানু হয়ে বলবে, যা হওয়ার হয়েছে, এসো আমরা সব কিছু ভুলে যাই, এসো আমরা আবার নতুন করে শুরু করি। শুনছিলেন নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা গল্প আশ্রয়। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।